এখন আমরা হচ্ছে 26তম বিসিএস এর ম্যাথ পার্টটা সলিউশন করব। তো 26তম বিসিএস এ অনেকগুলো অঙ্ক আসছিল। দেখুন 1 নম্বর অঙ্কটা আমাদের যে ছিল 26তম বিসিএস এ 13 সেন্টিমিটার ব্যাসার্ধের বৃত্তের কেন্দ্র হতে 5 সেন্টিমিটার দূরত্বে অবস্থিত জ্যা এর দৈর্ঘ্য কত। অর্থাৎ একটা বৃত্তের কথা বলা হয়েছে, এটা একটা বৃত্ত আমাদের। তো এই বৃত্তের কেন্দ্র হচ্ছে এটা। এরপর বলা হয়েছে যে 13 সেন্টিমিটার ব্যাসার্ধের বৃত্তের কেন্দ্র, অর্থাৎ একটা ব্যাসার্ধ দেয়া আছে এখানে। এই বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে 13 সেন্টিমিটার। এরপর বলা হয়েছে যে 5 সেন্টিমিটার দূরত্বে অবস্থিত, এই কেন্দ্র থেকে 5 সেন্টিমিটার দূরত্বে, এটা 5 সেন্টিমিটার দূরত্বে অবস্থিত একটা জ্যা। এই জ্যায়ের দৈর্ঘ্যটা চাওয়া হয়েছে, অর্থাৎ এই সম্পূর্ণ জ্যায়ের দৈর্ঘ্যটা চাওয়া হয়েছে। তো আমরা দেখি যে এখানে একটা সমকোণী ত্রিভুজ কিন্তু অঙ্কন হয়ে গেছে অলরেডি। তো সমকোণী ত্রিভুজের এক বাহু দেওয়া আছে 5 আর একটা দেওয়া আছে 13, তার মানে এই বাহুটা অটোমেটিক 12 হবে। কারণ আমরা জানি যে সমকোণী ত্রিভুজের যে 3 বাহু সেটা হচ্ছে 5, 12, 13 এভাবে থাকে। তো এটা যদি আমরা যে অতিভুজের সূত্র অ্যাপ্লাই করি, অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এই সূত্র দিয়েও এই 12 বের করা যাবে। তো আমরা যেহেতু জানি সেহেতু এটা 12 ধরে নিলাম। তো এইটুকের মান যদি 12 হয়, তার মানে এইটুকের মানও 12, এই যে এই পাশটার। তার মানে সম্পূর্ণ জ্যাটার দৈর্ঘ্য হবে 12 + 12 সমান 24। তো এই প্রশ্নের উত্তর ছিল হচ্ছে 24 সেন্টিমিটার এই জ্যায়ের দৈর্ঘ্য। এরপরে 2 নম্বর প্রশ্নটা দেখুন, এই বিসিএস এর 2 নম্বর প্রশ্নটা ছিল, 2 নম্বর প্রশ্নটা বলা হয়েছে √2 / √6 + 2 এর মান কত, এটা সমান কত। তো 2 নম্বর প্রশ্নটা যদি আমরা সমাধান করি, উপরে দেওয়া আছে √2, নিচে দেওয়া আছে √6 + 2। হ্যাঁ, তো আমরা প্রথমে √6 রে ভাঙাবো। উপরে আছে √2, √6 রে যদি ভাঙাই আমরা তাহলে √3 × √2 হয়, অর্থাৎ 3 × 2 = 6 প্লাস এই একটা 2 সমান 2টা √2 লেখা যায়, একটা 2 সমান 2টা √2 লেখা যায়। কিভাবে লেখা যায় দেখুন, এই 2টা √2 যদি আমরা গুণ করি আবার তাহলে কি হয়, √2 স্কোয়ার। তো স্কোয়ারের রুটে কাটা গেলে সমান 2 হয়, তার মানে একটা 2 সমান 2টা √2 আমরা লিখতে পারি। এরপরে উপরে যা আছে তাই থাক। দেখুন এখানে √2 আছে, এখানেও √2 আছে, তার মানে একটা √2 আমরা কমন নিতে পারি। √2 কমন নিলে থাকে √3 + √2। তো এই √2 আর উপরে √2 কাটা যায়, তার মানে উপরে থাকে 1, নিচে থাকে √3 + √2। এখন আমরা অপশনের দিকে তাকিয়ে এবং এটাকে সূত্রে ফেলানোর জন্য আমরা এর সাথে গুণ করব। যেহেতু √3 + √2 আছে, আমরা এর সাথে √3 - √2 গুণ করে দেব। তো যেহেতু নিচে গুণ করছি, তার মানে উপরে 1 এর সাথেও এটা গুণ করে দেব, √3 - √2। এখন দেখুন নিচে কিন্তু একটা সূত্রে পড়ছে a + b × a - b, তার মানে a² - b² এর সূত্রে পড়ছে। তো আমরা এই সূত্রটা লিখে ফেলি। দেখুন উপরে আছে √3 - √2, নিচে হবে a² - b² এর সূত্র। a হচ্ছে √3, a² - b হচ্ছে √2, a² - b² এর সূত্রে পড়লো। তো এই স্কোয়ার এবং রুটে কিন্তু কাটা যায়, স্কোয়ার রুটে কাটা গেলে থাকে 3, এ পাশে থাকে 2, আর উপরে আছে √3 - √2। তো এখন দেখুন এই যে 3 থেকে -2 বাদ গেলে থাকে 1, তো নিচে 1 এর কোনো ভ্যালু নাই, তার মানে √3 - √2। এই √3 - √2 হচ্ছে এই প্রশ্নের উত্তর। দেখুন এরপরে 3 নম্বর অঙ্কটায় আমাদের বিসিএস এর 3 নম্বর অঙ্কটায় বলা হয়েছে যে একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 8 ফুট হলে ওই বর্গক্ষেত্রের কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত। তো একটা বর্গক্ষেত্রের কথা বলা হয়েছে। এই বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে 8 ফুট, প্রত্যেকটা বাহু, যেহেতু বর্গক্ষেত্রের সবগুলো বাহু সমান। এরপর বলছে ওই বর্গক্ষেত্রের কর্ণের উপর, বর্গক্ষেত্রের কর্ণ হচ্ছে এই যে এটা সমান কর্ণ এবং এইটা। তো যেহেতু বর্গক্ষেত্রের 4 বাহু সমান, তার মানে কর্ণ দুইটাও সমান হবে। তো আমরা একটা কর্ণ ধরে নিই, এটা হচ্ছে বর্গক্ষেত্রের কর্ণ।
বলছে যে কর্ণের দৈর্ঘ্যের উপরে আবার আর একটা বর্গক্ষেত্র আঁকবো আমরা, কর্ণের দৈর্ঘ্যের সমান। তো কর্ণের দৈর্ঘ্যের সমান হচ্ছে এই বর্গক্ষেত্র। তো কর্ণের যে উপরে যে বর্গক্ষেত্রটা আঁকলাম, এই বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল আমাদেরকে বের করতে বলছে, এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তো আমরা প্রথমে কর্ণটার দৈর্ঘ্যটা বের করি। যেহেতু বর্গক্ষেত্রের বাহু দেয়া আছে 8, তো কর্ণের দৈর্ঘ্য আমরা জানি বর্গক্ষেত্রের কর্ণ সমান হচ্ছে √2a। তো √2a এর মান হচ্ছে 8, তার মানে এই কর্ণটার মান হচ্ছে √8। তো কর্ণটা এটা হচ্ছে এই বর্গক্ষেত্রটার একটা বাহু, তার মানে এই প্রত্যেকটা বাহুর মান হচ্ছে √8। তো এই বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল আমাদের বের করতে হবে। তো বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে আমরা জানি a স্কয়ার, অর্থাৎ যে কোনো একটা বাহুর দৈর্ঘ্যের উপর স্কয়ার দিলেই হলো। তো a স্কয়ার মানে হচ্ছে যে কোনো একটা বাহু √8 এর উপরে বর্গ। তো এই যে রুট স্কয়ারে কাটা যায়, থাকে 2, আর এই 8 এর উপর স্কয়ার থাকবে 8 8 64, 264 এর সাথে 2 গুণ করলে হয় 128 হবে। হ্যাঁ, এই 3 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে 128, গ নাম্বার 128 বর্গফুট, 3 নম্বর প্রশ্ন। তো এরপর 4 নম্বর প্রশ্ন, x² - y² প্লাস 2y মাইনাস 1 এর একটি উৎপাদক, মানে উৎপাদকের অঙ্ক। x² - y² প্লাস 2y মাইনাস 1। তো এটাকে আমরা একটা সূত্রে ফলাইতে পারি। x² রাখলাম, এরপরে মাইনাস সাইনটা কমন নিলাম, কমন নিলে থাকে y² প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে 2y প্লাস 1। এই যে মাইনাস কমন নেওয়ার কারণে এটা প্লাস হয়ে গেছে। তো এইটুকু একটা সূত্রে পড়ছে, দেখুন a² - 2ab প্লাস b², তার মানে a - b হোল স্কয়ারের সূত্রে পড়ছে। x² - a কোনটা y, b কোনটা on, a - b হোল স্কয়ারের সূত্র। তো এখন আবার আরেকটা সূত্রে পড়ছে a² - b² সূত্র, এই পুরোটা হচ্ছে b। তো a² - b² সমান হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b। এই মাইনাসের জন্য এইটা প্লাস হয়ে গেছে। তো এখন হচ্ছে আমাদের প্রশ্ন চাওয়া হয়েছে যে এর একটি উৎপাদক। তো অপশনের ভিতরে গ নাম্বার আছে, দেখুন x + y - 1, x + y - 1। তো এটা হচ্ছে এই প্রশ্নের উত্তর। 5 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে x² - 8x - 8y প্লাস 16 প্লাস y² এর সঙ্গে কত যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ হবে। এই অঙ্কটা এর আগেও আসছিল, আমি করাইছি, 10ম BCS সম্ভবত। দেখুন x² - 8x - 8y প্লাস 16 প্লাস y² এর সঙ্গে কত যোগ করলে যোগফল একটি পূর্ণ বর্গ হবে, অর্থাৎ কত যোগ করতে হবে এর সাথে, সেটা চাওয়া হয়েছে। তো এখানে দেখুন এই যে -8x - 8y আছে, এর সাথে মিলানোর জন্য কাটাকাটির জন্য আমরা এই এক্সটাকে এবং ওয়াইটাকে মাইনাস ধরবো। দেখুন -x²। তো এখানে -x²। তো এই যে স্কোয়ার দিলাম, স্কোয়ার মানে হচ্ছে -2 বার গুণ হবে, তার মানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। তো এটা প্লাসই আছে, জাস্ট এখানে আমরা এইটা কাটাকাটির জন্য বা এটার সাথে মিলানোর জন্য মাইনাস ধরলাম, কিন্তু এই যে স্কোয়ারের কারণে -2 বার গুণ হয়ে এটা আলটিমেটলি প্লাসই আছে। তো a স্কোয়ার আমরা সূত্রে ফলাবো একটা, সেটা হচ্ছে a + b + c হোল স্কোয়ারের সূত্রে ফলাবো, যেহেতু বর্গ বলছে কত যোগ করলে পূর্ণ বর্গ হবে। তো এটা ধরলাম a, এরপর ওয়াইকে ধরবো b, a² প্লাস b², যে মাইনাস ধরে নিলাম, মাইনাসের সাথে মাইনাস গুণ হয়ে প্লাস হয়ে যাবে। এরপর প্লাস c সমান এই যে 16, তো 4² সমান 16 হয়। তো a² প্লাস b² প্লাস c² প্লাস 2ab, এ কোনটা -x,
টুয়াইজ এ বি হচ্ছে মাইনাস ওয়াই, টুয়াইজ এ বি প্লাস টুয়াইজ বি সি কোনটা, সি হচ্ছে 4 প্লাস টুয়াইজ বি সি প্লাস টুয়াইজ সি এ, টুয়াইজ সি এ হচ্ছে মাইনাস এক্স। এটা হচ্ছে সূত্র। তো এখন একটা জিনিস লক্ষ্য করুন, এই যে এটাকে আমরা একটু ভেঙে লিখি। দেখুন এই যে মাইনাস এক্স স্কোয়ার, এটার যদি এখন আমরা গুণ করি মাইনাস মাইনাসে আবার প্লাস হয়ে যাবে এক্স স্কোয়ার। তো এই এক্স স্কোয়ার গেল সমান সমান আছে, এরপর হচ্ছে প্লাস এই মাইনাস মাইনাস গুণ হয়ে যাবে আবার, তার মানে ওয়াই স্কোয়ার, এই যে ওয়াই স্কোয়ার দুইটা মিলল, এরপর হচ্ছে প্লাস 16, এই যে 16 মিলল, এরপর হচ্ছে প্লাস টুয়াইজ এবি, তার মানে এই মাইনাসে মাইনাসে প্লাস, তার মানে প্লাস প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, হ্যাঁ প্লাস টুয়াইজ এক্স ওয়াই, এরপর হচ্ছে প্লাসে মাইনাসে মাইনাস, 4 দুগুণে 8 ওয়াই। তো দেখুন এই 16 কিন্তু এই মিলে গেছিলো, এরপর মাইনাস 8 ওয়াই মিলল, এরপর হচ্ছে প্লাস প্লাসে মাইনাসে মাইনাস হবে এখানেও মাইনাস 8x, এই যেটাও মিলল মাইনাস 8x। এখন হচ্ছে আমাদের অতিরিক্ত আছে এই যে 2xy অতিরিক্ত আছে, তো এই যেটা অতিরিক্ত আছে এটাকে আমরা এটা মাইনাস করে দিলেও হয়, অথবা এই যে 2xy অতিরিক্ত আছে এইটাই যদি আমরা যোগ করি এই সমীকরণের সাথে, তাহলে আমাদের সূত্রে পড়ে a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, এই সূত্রে পড়ে। তার মানে এই প্রশ্নের সাথে প্লাস 2xy যোগ করতে হবে, তাহলে এটা পূর্ণবর্গ হবে। দেখুন 6 নম্বর অঙ্কে বলা হয়েছে a প্লাস 1/a ইজ ইকুয়াল টু √3 হলে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ারের মান কত। তো এটা হচ্ছে মান নির্ণয়ের অঙ্ক এটাও। তো এটার যেহেতু প্রথমটার মান দেওয়া আছে, দ্বিতীয়টার সূত্রে ফেলাইলেই হয়ে যায়, a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার, তার মানে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রে পড়ছে। তো আমরা জানি যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান নির্ণয়ের সূত্রটা হচ্ছে কি a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টুয়াইজ এ বি, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টুয়াইজ এ বি। তো আমাদের মান যেটা দেওয়া আছে সেটা হচ্ছে a প্লাস 1/a ইজ ইকুয়াল টু √3, এটা মান দেওয়া আছে। তো এটার মানটা আমরা এখানে বসাই, √3 স্কোয়ার, এই এ কাটা যায় থাকে -2, এরপর হচ্ছে রুট স্কোয়ারে কাটা যায় থাকে 3 - 2, তার মানে 1। এই প্রশ্নের উত্তর হচ্ছে 1। এরপর 7 নম্বর প্রশ্ন, x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 8, x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 6 হলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান কত। এটাও হচ্ছে মান নির্ণয়ের অঙ্ক। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান চাওয়া হয়েছে। তো আমরা জানি যে 2 × a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের একটা সূত্র আছে। তো এই এক্স রে আমরা এ ধরলাম, ওয়াই রে বি ধরলাম, এই পাশে সূত্রে ফেলানোর জন্য আমরা 2 দিলাম। 2 × a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার, a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার, এটা হচ্ছে এই সূত্র। তো আমাদের এক্স প্লাস ওয়াই এর মান দেওয়া আছে কি, এক্স প্লাস ওয়াই সমান দেওয়া আছে 8, a স্কোয়ারটা থাকবে প্লাস এক্স মাইনাস ওয়াই সমান দেওয়া আছে 6, 64 36। তো 64 আর 36 যোগ করলে হয় 6 আর 4 10, 6 3 9 10, 100। এরপর এই যে 2 আছে, আমাদের তো মান বের করতে বলছে শুধু এইটুকুর, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তো এই 2 গুণাকার আছে, এটা আমরা নিচে নিয়ে নেব। তার মানে অতএব এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান হবে 50। তো 7 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে 50। এরপর 8 নম্বর প্রশ্নটা দেখুন আপনারা। দেখুন 8 নম্বর প্রশ্নে বলছে 72 সংখ্যাটির মোট
ভাজক আছে কতটি, অর্থাৎ 72 একটা সংখ্যা, এর ভাজক কতগুলো। তো এটা বের করার জন্য আমাদেরকে প্রথমে এটাকে এর উৎপাদকগুলো বের করতে হবে। প্রথমে 1 দিয়ে যায়, 1 দিয়ে গেলে হচ্ছে 72ই থাকবে। এরপরে 2 দিয়ে যাবে, 2 দিয়ে গেলে হচ্ছে কতবার যায়, 36 বার। এরপর আবার 2 দিয়ে যাবে 18, 2 দিয়ে গেলে 9, এরপর হচ্ছে 3 দিয়ে যাবে, 3 3 9। তো এখন দেখুন এখানে ভাজক মানে হচ্ছে এই 72-এর ভিতর যেই সংখ্যাগুলো দিয়ে গুণ যায়। দেখুন 1 দিয়ে যায়, 1 একটা ভাজক, 2 দিয়ে যায়, এরপরে 2 2 গুণ করলে হয় 4, 4 দিয়েও যাবে। এরপর দেখুন এই 3 দিয়ে যাবে, এই যে ফাঁকে 3 আছে, 3 লেখা হয় নাই, 3 দিয়ে যাবে, 4 দিয়ে যাবে। এরপর 3 আর 2 গুণ করলে হয় 6, 6 দিয়ে যাবে। 3 3 গুণ করলে হয় 9, 9 দিয়ে যাবে। এই যে 18 দিয়ে যাবে, 36 দিয়ে যাবে, 72 দিয়ে যাবে। এভাবে বের করতে হবে। তো এটা তো বের করা একটু লেন্দি প্রসেস, বড় সংখ্যা হলে গুণে বের করা যায় না। তো আমরা শর্টকাটে যেটা করব, এই যে উৎপাদকগুলো বের করার পর যে 1 তো আমি বোঝানোর জন্য লিখছি জাস্ট, যে এখানে 1 আছে, 1 তো লিখতে হয় না। আর একটা সংখ্যা থাকলে সেটা কাউন্ট হবে না। এখানে দেখুন 3টা 2 আছে, তার মানে 2 এর উপর আমরা স্কোয়ার, 2 এর উপর কিউব দেব, যেহেতু 3টা 2 আছে। এর সাথে গুণ দিব 3, 3 আছে কয়টা, 2টা, তার মানে 2টা স্কোয়ার। এটা হচ্ছে ভাজক বের করার নিয়ম, ভাজক বের করার। তো এইবারে হচ্ছে এই নিচের বেসগুলো বাদ, উপরেরটা থাকবে, 3 থাকবে, এই যে উপরে 3, এর সাথে 1 আমরা যোগ করব, এর সাথে আবার এই যে নিচেরটা বাদ, উপরে থাকবে, উপরে 2, এখানে 2 এর জায়গায় যত থাকতো সেটাই নিতাম, এর সাথে যোগ করব আমরা 1। তো কি দাঁড়ালো, 3 আর 1 4 গুণন 3। তো এটাকে গুণ করলে হচ্ছে হয় 3 4 12, তার মানে এই 72-এর ভাজক হবে 12টা। তো এই জিনিসটা মনে রাখবেন, যে এই জিনিসটা মনে রাখবেন, এইটা জাস্ট বোঝানোর জন্য দেখালাম যে ভাজকগুলো আসলে কি। তো এটা ছিল আমাদের 8 নম্বর অঙ্ক। এরপর 9 নম্বর অঙ্কটা আমরা দেখব এখন। দেখুন 9 নম্বর অঙ্কে বলা হয়েছে আমাদের 2টি ক্রমিক পূর্ণ সংখ্যা নির্ণয় করুন যাদের বর্গের অন্তর 47। তো এটা আমরা অপশন থেকে করতে পারি, এটা অনেকভাবে করা যায়। তো সবচেয়ে সহজ হবে আপনারা অপশন টেস্ট করে এটা বের করবেন। দেখুন এর উত্তর হচ্ছে গ নাম্বার, 2টি ক্রমিক পূর্ণ সংখ্যা নির্ণয় করুন যাদের বর্গের অন্তর 47। তো আমি গ নাম্বার অপশনটাই টেস্ট করে দেখাচ্ছি, বাকিগুলো আপনারা করে দেখবেন, দেখবেন যে মিলবে না। তো এখানে বড় সংখ্যা হচ্ছে 24, তার মানে 24-এর বর্গ করলাম, এর থেকে মাইনাস হবে 23, এটা বর্গ করলাম, এটা ক্যালকুলেশন করলে উত্তর আসবে 47। তো এই যে অর্থাৎ 2টা ক্রমিক সংখ্যার বর্গের অন্তর দেওয়া থাকলে এটা শর্টকাট সূত্রের মাধ্যমে বার করা যায়। সেটা হচ্ছে, যদি বড় সংখ্যা আমরা বের করি, বড় সংখ্যা বের করার জন্য হচ্ছে বর্গের অন্তর প্লাস 1 ডিভাইডেড বাই 2, এই সূত্র দিয়ে আপনারা বড় সংখ্যা বের করবেন। এই যে বড় সংখ্যাটা, এটা বর্গের অন্তর 47 প্লাস 1, এটার ক্যালকুলেশন করলে এই 24 চলে আসবে। আর ছোট সংখ্যা বের করার সূত্র হচ্ছে, এই যে ছোট সংখ্যা হচ্ছে 23, 23টা আমরা বের করবো কীভাবে, ছোট সংখ্যা বের করার সূত্র হচ্ছে বর্গের অন্তর মাইনাস 1 ডিভাইডেড বাই 2, অর্থাৎ উপরে ছিল বড় সংখ্যার ক্ষেত্রে হবে প্লাস, আর ছোট সংখ্যার ক্ষেত্রে হবে মাইনাস। আর এখানে বর্গের অন্তরটা আমরা বসাবো 47 - 1, ক্যালকুলেশন করলে দেখবেন 23 চলে আসবে। তো এই শর্টকাটটা যদি আপনারা মনে রাখতে পারেন তাহলে খুব দ্রুত উত্তর বের হয়ে যাবে। তো 9 নম্বর অঙ্ক গেল। এরপরে 10 নম্বর অঙ্ক আমাদের। 10 নম্বর অঙ্কে বলা হয়েছে, দেখুন, যদি পি একটি মৌলিক সংখ্যা হয় তবে রুট পি সমান কত, বা রুট পি কি? এর উত্তর হচ্ছে একটি অমূলত সংখ্যা, অর্থাৎ যে কোনো মৌলিক সংখ্যার উপরে যদি রুট ওভার দেওয়া হয় সেটা অমূলত সংখ্যা হয়। যেমন মৌলিক সংখ্যা কত আছে, 2 আছে, 3 আছে, তো এগুলো হচ্ছে সবগুলাই অমূলত সংখ্যা। তো অমূলত সংখ্যা কাকে বলে, এগুলো আমাদের একটা ভিডিও আছে বাস্তব সংখ্যার আমাদের চ্যানেলে, ওখানে ডিটেলস আলোচনা আছে, আপনারা সেটা দেখে নেবেন। তো এরপরে হচ্ছে 11 নম্বর অঙ্কে বলা হচ্ছে
দেখুন 11 নম্বর অঙ্কে বলছে √3 ইন্টু √5 এর উপরে হোল দেওয়া আছে, পাওয়ার দেওয়া আছে 4। নাম্বার 11 √3 ইন্টু √5 টু দি পাওয়ার 4 এর মান কত, মান চাওয়া হয়েছে। তো এটাকে আমরা ক্যালকুলেশন করি, একটু ডিটেলসই করি। দেখুন রুটগুলো উঠাই দিই আমরা, বা দুইটার উপরে রুট দিয়ে দিই একসাথে, গুণ 5, উপরে 4 আছে। এই যে √3 ইন্টু √5, তার মানে দুইটার উপরেই তো রুট আছে। তো এরপরে হচ্ছে এই 3 গুণ 5, এই রুটটাকে আমরা জানি কি রুটের মান হাফ, তো হাফ এই 4 এর সাথে গুণ করে দিলাম। তো এখন এটা কাটাকাটি যায়, থাকে কি 3 গুণ 5, উপরে থাকে 2। এখন যদি এটাকে আমরা এই 3 এর সাথে 2 বর্গ করলে হয় কত, 3 3 আর 9, 5 5 25। তো 9 আর 25 গুণ করলে এর উত্তরটা বের হয়ে যাবে। 9 আর 25 গুণ করলে হবে 225। এটা হচ্ছে এই প্রশ্নের উত্তর। ক এবং খ একত্রে মিলে একটি কাজ 12 দিনে করতে পারে, অর্থাৎ ক এবং খ দুইজনে মিলে একটা কাজ করে 12 দিনে। ক একা করে কাজটি 20 দিনে। খ একা কাজটি কত দিনে করতে পারবে, খ একা কাজটি কত দিনে করতে পারবে সেটা চাওয়া হয়েছে। তো ক এবং খ এর লাগে 12 দিনে, তার মানে 12 দিনে করে ক এবং খ, 12 দিনে করে এক অংশ বা সম্পূর্ণ অংশ কাজ। 12 দিনে যদি করে এক অংশ, তাহলে একদিনে করবে কত, একদিনে করবে নিশ্চয়ই কম কাজ, তার মানে 1/12 অংশ করে ক এবং খ মিললে একদিনে। এরপর বলা হয়েছে শুধুমাত্র ক এর লাগে 20 দিন, তার মানে 20 দিনে করে সে এক অংশ কাজ, তার মানে একদিনে করে কত, 1/20 অংশ কাজ। এটা করে হচ্ছে ক একা। তো দুইজনে করে একদিনে এইটা, আর ক একা করে একদিনে এইটা, তার মানে এইটা বড়, দুইজনের কাজটা বড়, যেহেতু এর ভিতরে ক খ দুইজনেরটাই আছে আর এখানে শুধু ক একটা আছে। তো এইটা থেকে যদি আমরা এটা বাদ দিই, 1/12 থেকে যদি 1/20 বাদ দিই, তাহলে যেটা থাকবে সেটা হচ্ছে খ এর একদিনের কাজ। তো এটা ক্যালকুলেশন করলে হচ্ছে 12 এবং 20 লসাগু হচ্ছে 60, 5 12 60 মাইনাস 3, 2/60। এটাকে কাটাকাটি করলে হচ্ছে হয় উপরে থাকবে 1, নিচে 30। তো এই যে 1/30 আসলো, এটা হচ্ছে খ এর একদিনের কাজ। তো প্রশ্নে আমাদের চাইছে যে এই কাজটা যদি খ একা করে তাহলে তার কত দিন লাগবে। তো এই যে 1/30 মানে হচ্ছে কি, এটা একদিনের কাজ খ এর। 30, এই কাজটার 30টা অংশ আছে, 30টা অংশের এক অংশ করে সে একদিনে, তার মানে 30 অংশ করতে তার 30 দিন সময় লাগবে। তার মানে খ এর একার এই কাজটা করতে 30 দিন সময় লাগবে। এটা আপনারা এভাবে লিখতে পারেন, 1/30 অংশ করে একদিনে, অতএব 1 সম্পূর্ণ অংশ করে 30/1 দিনে। এই যে এভাবেও বের হয়। এটা এমনিতেই বোঝা যাচ্ছে যে 30টা অংশের একটা অংশ করতে লাগে তার একদিন, তার মানে 30 অংশ করতে লাগবে 30 দিন। এটা ছিল 12 নম্বর অঙ্ক। দেখুন 13 নম্বর অঙ্কে কি বলছে। 13 নম্বর অঙ্কে বলছে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, 43 থেকে 60 এর মধ্যে মৌলিক সংখ্যা কতটি, অর্থাৎ 43 থেকে 60 এর মধ্যে কতগুলো মৌলিক সংখ্যা আছে। তো এখানে দেখুন একটা জিনিস, 43 থেকে 60 এর মধ্যে, এই যে 43 থেকে 60 এর মধ্যে, তার মানে এই 43 এবং 60 কিন্তু কাউন্ট হবে না। 43 এবং 60 বাদে এর ভিতরে যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো কাউন্ট করতে হবে, যেগুলো মৌলিক, এর ভিতরের মৌলিক সংখ্যাগুলো। 43 নিজেও একটা মৌলিক সংখ্যা, কিন্তু এটা কিন্তু কাউন্ট হবে না, যেহেতু বলছে এই 43 থেকে 60 মানে হচ্ছে 43 to 60 এর ভিতরে, বিটুইন। তো এই বিটুইন বা মধ্যে থাকলে দুই পাশের দুইটা বাদ যাবে। তো এই যে 43 থেকে 60 এর ভিতরে মৌলিক সংখ্যা আছে হচ্ছে আমরা জানি 3টি। মৌলিক সংখ্যাগুলো হচ্ছে 47, 53 এবং 59। এই 3টা মৌলিক সংখ্যা
হচ্ছে 43 এবং 60-এর মধ্যে আছে। এরপর 14 নম্বর অঙ্কটায় বলছি কি দেখুন, কোনো সংখ্যার হাফ অংশের সাথে 6 যোগ করলে, 14 নম্বর, কোনো সংখ্যার হাফ অংশের সাথে কোনো সংখ্যার, অর্থাৎ আমরা ধরি সংখ্যাটি এক্স, তো এক্স এর হাফ মানে হচ্ছে x/2, x/2, এক্স এর হাফ মানে x/2। তো কোন সংখ্যার মানে এক্স ধরলাম, এক্স এর হাফ অংশের সাথে যদি আমরা 6 যোগ করি, 6 যোগ করলে সংখ্যাটি হবে যোগ করলে যোগফলটি হবে সংখ্যাটির এত অংশ, এক্স এর 2/3 অংশ। এই হচ্ছে আমাদের সমীকরণ। এখন ক্যালকুলেশন করলে এই প্রশ্নের উত্তর বের হয়ে আসবে। তো এটা ক্যালকুলেশন করার পর উত্তর আসবে 36, অর্থাৎ এক্স এর মানটা আমরা জাস্ট বের করব। তো এটা আপনারা সবাই পারবেন, আমি আর করলাম না। এরপর 15 নম্বর অঙ্কটা ছিল, দেখুন লঞ্চ ও স্রোতের গতিবেগ যথাক্রমে ঘন্টায় 18 কিলোমিটার ও 6 কিলোমিটার, অর্থাৎ লঞ্চের গতি হচ্ছে 18 কিলোমিটার আর স্রোতের গতি হচ্ছে 6 কিলোমিটার। বলছে নদীপথে 48 কিলোমিটার অতিক্রম করে পুনরায় ফিরে আসতে কত সময় লাগবে। একটা নদীপথ, এর দৈর্ঘ্য হচ্ছে 48 কিলোমিটার, তো এখান থেকে গিয়ে আবার ফেরত আসবে, তাতে মোট কত সময় লাগবে। তো দেখুন, যখন যাওয়ার সময় হয় স্রোতের অনুকূলে যাবে এবং আসার সময় আসবে স্রোতের বিপরীতে, অথবা যাওয়ার সময় বিপরীতে যাবে, আসবে অনুকূলে, যে কোনো একবার অনুকূলে যাবে এবং একবার বিপরীতে আসবে। তো যদি আমরা স্রোতের অনুকূলে যাই তখন এই দুইটা গতি যোগ হয়, 18 আর 6 তখন হবে 18 আর 6 24 হবে, তখন গতি হবে 24। আর যদি স্রোতের বিপরীতে আসে তখন এই যে স্রোতের জন্য গতি কিছুটা থেমে যায়, তখন হবে এটা বিয়োগ। তো 18 মাইনাস 6 বিয়োগ করলে হয় 12 হবে। তো এটা হচ্ছে স্রোতের বিপরীতের গতি। তো এখন আমরা এই 48 কিলোমিটার যদি আমরা যাই, তাহলে স্রোতের অনুকূলে গেলে আমাদের সময় কত লাগবে। দেখুন, স্রোতের অনুকূলে 24 কিলোমিটার যায় 1 ঘন্টায়, তাহলে স্রোতের, এটা হচ্ছে অনুকূলের বেগ, তাহলে 1 কিলোমিটার যেতে সময় লাগবে কম 1/24, তাহলে মোট দূরত্ব হচ্ছে 48 কিলোমিটার যেতে সময় লাগবে। এটা ক্যালকুলেশন করলে উত্তর আসবে হচ্ছে 2 ঘন্টা, 24 দুগুণে 48, তার মানে যেতে সময় লাগবে তার 2 ঘন্টা। তো এবার আসার পালা, দেখি আসতে কতটুকু লাগে। আসার সময় আমরা যেহেতু যাওয়ার সময় স্রোতের অনুকূলে গেছি, তার মানে এবার আসার সময় স্রোতের বিপরীতে আসতে হবে। তো স্রোতের বিপরীতে আসতে গেলে আমাদের গতি কমে যাবে 12, তার মানে এটা হচ্ছে স্রোতের বিপরীতে, তার মানে 12 কিলোমিটার যায় 1 ঘন্টায়। অতএব 1 কিলোমিটার যেতে সময় লাগবে কম, অতএব 48 কিলোমিটার যেতে সময় লাগবে 3, 4, 12, 48, তার মানে যেতে সময় লাগবে 4 ঘন্টা, আসতে সময় লাগবে 4 ঘন্টা। তো যেতে লাগছিল 2 ঘন্টা, আসতে লাগছে 4 ঘন্টা, তো মোট সময় লাগবে 4 + 2 = 6 ঘন্টা। তো হ্যাঁ, আমাদের চাওয়া হয়েছে মোট সময়, তার মানে 48 কিলোমিটার গিয়ে আবার ফেরত আসতে মোট 6 ঘন্টা সময় লাগবে। এটা ছিল 15 নম্বর প্রশ্নের উত্তর। 16 নম্বর প্রশ্নটা ছিল, 12 জন শ্রমিক 3 দিনে 720 টাকা আয় করে, তবে 9 জন শ্রমিক সমপরিমাণ টাকা কত দিনে আয় করবে। তো 12 জন শ্রমিকের কথা বলা হয়েছে, তারা 720 টাকা আয় করবে। 12 জন শ্রমিক 3 দিনে 720 টাকা আয় করে, তো 9 জন শ্রমিক কত দিনে আয় করবে। তো 720 টাকায় যেহেতু আয় করতে হবে, তার মানে টাকার সাবজেক্ট বাদ। 12 জনের লাগে কয়দিন, 12 জনের লাগে 3 দিন, অতএব একজনের লাগবে কতদিন। দেখুন, এখানে কিন্তু আয় করার কথা বলছে, তো 12 জনের যদি লাগে 3 দিন, তার মানে একজনের আয় করতে, ওই টাকা আয় করতে বেশি সময় লাগবে, তার মানে 3-এর সাথে 12 গুণ হবে। এটা কিন্তু কাজের কথা বলে না, এখানে কিন্তু আয় করতে হবে, তার মানে একজন আর 12 জনের একটা টাকা আয় করতে যতদিন লাগবে, একজনের নিশ্চয়ই বেশি লাগবে। তো এরপর বলা হচ্ছে যে 9 জন লোকের কত লাগবে, তো একজনের চেয়ে 9 জনের সময় কম লাগবে, তার মানে 9-এর সাথে
বিয়োগ হয়ে যাবে, ওই ভাগ হয়ে যাবে। 3 3 9, 3 4 12 সমান সমান 4 দিন। অর্থাৎ 12 জনে আয় করলে লাগে 3 দিন, কিন্তু 12 জনের জায়গায় 9 জনে যদি ওই কাজটা করে তাহলে আয় করতে লাগবে 4 দিন। 17 নম্বর অঙ্কে বলা হয়েছে টাকায় 3টি করে আম ক্রয় করে টাকায় 2টি করে আম বিক্রয় করলে শতকরা কত লাভ হবে। এই অঙ্ক এর আগে করাইছি আমি। তো এই অঙ্কে বলছিলাম যে 1 টাকায় 3টা কিনে, 1 টাকায় 3টা কিনে যদি 1 টাকায় 2টা বিক্রয় করে তাহলে সবসময় এর উত্তর হবে 50% লাভ। তো এখানে দেখুন টাকার পরিমাণ সমান, 1 টাকায় কিনছে আবার 1 টাকায় বিক্রয় করছে, তার মানে টাকাটা আমরা বাদ দিই। মানে 1 টাকায় কিনছে 3টা, 1 টাকায় বেচছে 2টা, তার মানে 2টা বেচার ফলে তার একটা লাভ হয়েছে। তো দেখুন 2টায় লাভ হয় 1টা, 2টায় লাভ হয় 1টা, অতএব 1টায় লাভ হবে কম 1/2, অতএব 100টায় লাভ হবে কত, 100তে লাভ হবে 50, তার মানে এই 50% লাভ হবে। তো আপনারা শর্টকাটে মনে রাখবেন যে 1 টাকায় 3টা কিনে যদি 1 টাকায় 2টা বিক্রয় করে সবসময় উত্তর হবে 50% লাভ। এরপর হচ্ছে 18 নম্বর অঙ্ক। একটা ধারা দেয়া আছে 1 3 6 10 15 21। এই ধারাটির দশম পদ কত, আমাদের কাছে দশম পদ চাওয়া হয়েছে এই ধারার। তো এখানে পদ দেওয়া আছে কয়টা, 1 2 3 4 5 6টা দেওয়া আছে, তার মানে আরও 4টা বের করতে হবে আমাদের। 1 2 3 4, এই পদটা হবে দশম পদ। তো আমরা বের করি, দেখুন 1 আর 3-এর মধ্যে ব্যবধান আছে কত 2, 3 এবং 6-এর মধ্যে ব্যবধান 3, 6 এবং 10-এর মধ্যে ব্যবধান 4, এভাবে ব্যবধান বাড়তেছে। দেখুন 2 3 4 5 6 1 করে বাড়তেছে, তার মানে যে 21 এবং পরবর্তী সংখ্যার মাঝে ব্যবধান হবে 7। তো 21 আর 7-এ কত হয়, এই 7 যোগ করলে হবে 28, পরের সংখ্যার ব্যবধান হবে 8, তো 28-এর সাথে 8 যোগ করলে হবে 36। তো এখানে ব্যবধান হবে 9, 36-এর সাথে 9 ব্যবধান করলে হবে 45, এই সংখ্যার মধ্যে ব্যবধান হবে 10, তার মানে 45 আর 10 55, তার মানে দশম পদটা হচ্ছে আমাদের 55। তো এই 19 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে 55। এরপর 20 নম্বর অঙ্ক, এই বিসিএসের শেষ অঙ্কটা হচ্ছে একটি জারে দুধ ও পানির অনুপাত 5:1। এরপর বলা আছে দুধের পরিমাণ যদি পানি অপেক্ষা 8 লিটার বেশি হয় তবে পানির পরিমাণ কত। অর্থাৎ দুধের পরিমাণ 8 লিটার বেশি, তো পানির পরিমাণ কত। এখন দেখুন এই অনুপাতে দুধ কতটুকু বেশি আছে, 1 অনুপাত আছে পানি, 5 অনুপাত আছে দুধ, তার মানে 5 - 1 সমান সমান 4। তো এখানে এই অনুপাতের ভিতরে 4 লিটার দুধ বেশি আছে। তো 4 লিটার দুধ যখন বেশি তখন হচ্ছে পানি 1 লিটার, তো 8 লিটার দুধ বেশি হলে পানি হবে 2 লিটার। খুব সহজ, যেমন এভাবে যদি আমরা করি 5 বেশি হলে পানি আছে 1 লিটার, অতএব 1 বেশি হলে মানে দুধের না, এখানে ব্যবধান হচ্ছে 4, 8 লিটারের কথা বলা হচ্ছে না বেশি, তার মানে 4 লিটার বেশি হলে পানি 1 লিটার, তাহলে 1 লিটার বেশি হলে পানি কম, তাহলে 8 লিটার বেশি হলে পানির পরিমাণ হবে 2 লিটার। এটা হচ্ছে 20তম প্রশ্নের শেষ অঙ্ক ছিল এটা। তো ঠিক আছে, এরপরে আমরা 27তম বিসিএসে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।